প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি কল্যাণ চলে এসেছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের জন্য। নিউট্রিশনের লাস্ট মিনিট সাজেশন। এই ভিডিওটিতে আমরা তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নিউট্রিশনের কিছু বড় প্রশ্ন এখানে আলোচনা করতে চলেছি, যে প্রশ্নগুলো তোমাদের এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো তবে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে প্রশ্নগুলো কতগুলি সেকশনে ভাগ করে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, যাতে বুঝতে পারো যে এই কতগুলো কোশ্চেনের মধ্যে তোমাকে প্রিপারেশনটা সম্পূর্ণ করে নিতে হবে। যদিও ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, আমি জানি সকলেরই সমস্ত বিষয়টাই পড়া হয়ে গেছে, আর এই সাজেশানটা আলাদা করে কেবলমাত্র প্রয়োজন এর কারণেই যে যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোশ্চেনের অ্যান্সারগুলোকে একটু ঝালিয়ে নেওয়া যায়। তো এই প্রশ্নগুলো আশা করি সকলেই তৈরি করে ফেলেছো। যদি এক আধটা একটু প্রবলেম থাকে, একটু চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে, হয়তো পড়া আছে। তো এক্সামের আগে যে সময়টা পাবে সেইটুকুতেই হয়ে যাবে, বেশি কোশ্চেন না, অল্প কয়েকটা কোশ্চেন রয়েছে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, যে আমরা প্রথম পার্ট করে আলোচনা করব। তো ফার্স্ট এ নম্বর পার্টে, গ্লাইকোলাইসিস কাকে বলে, একে ইএমপি পথ বলে কেন, প্রবাহ চিত্রের সাহায্যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বর্ণনা করো। এটা খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন যেটা রয়েছে, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণের শর্তগুলি লেখো, প্রবাহ চিত্রের সাহায্যে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াটি বর্ণনা করো। আর 3 নম্বরে রয়েছে, প্রবাহ চিত্রের মাধ্যমে করিচক্রের বর্ণনা দাও, মানবদেহে কার্বোহাইড্রেট পরিপাক ক্রিয়ার বর্ণনা করো। তো বন্ধুরা, কার্বোহাইড্রেটের যে পরিপাকটা সেটা খুব ভালো করে করো। আমার মন কেন জানি না বলছে একটু কার্বোহাইড্রেটের পরিপাকটা একটু ভালো করে দেখে যেও। আর 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেখানে যে HCl এর কাজটা রয়েছে সেকেন্ড অংশটায়, মানবদেহে প্রোটিনের পরিপাক ক্রিয়া বর্ণনা করো আর HCl এর কাজ লেখো। এই HCl এর কাজটাও একটু খুব ভালো করে একটু দেখো। আর ওদিকে গ্লাইকোলাইসিস আর করিচক্র, ব্যাস এই কয়েকটা টপিক দেখলে আশা করা যাচ্ছে যে একটা কোশ্চেন যেটা ফার্স্টের দিকে থাকবে সেই কোশ্চেনের অ্যান্সারটা তুমি সহজে দিতে পারবে। এই অংশটুকু তাহলে অবশ্যই ভালো করে দেখে যেও, তাহলে একটা কোশ্চেন তোমার কাছে কমন চলে আসছে আশা রাখা যাচ্ছে। তো চলো পরের প্রশ্ন যেটা সেটা দেখি। সেটা আমরা বি যে পার্ট, একটা আলাদা পার্ট করেছি, সেই বি পার্ট থেকে তোমাদের কোশ্চেনই কিন্তু এমন কিছু থাকবে না, আমি জাস্ট তোমাদেরকে সাজেশানটা উপস্থাপন করার জন্য, অ্যানালিসিস করতে পারো যাতে ভালো করে নিজেদেরকে, তার জন্য এইভাবে উপস্থাপন করছি। তো বি পার্টে দেখো রয়েছে, মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো, কোলস্ট্রামে উপস্থিত রোগ প্রতিরোধকারী উপাদানগুলির নাম ও গুরুত্ব লেখো। আর পরে 7 নম্বরে রয়েছে, সদ্যজাত শিশুর পক্ষে মাতৃদুগ্ধকে কেন আদর্শ হিসাবে বিবেচনা করা হয়। এই 7 নম্বর প্রশ্নটা বন্ধুরা একটু অন্যরকমভাবেও আসতে পারে, কিন্তু খালি এই প্রশ্নটাই নয়, সমস্ত প্রশ্নগুলোই একটু ঘুরিয়ে আসতে পারে। কিন্তু তাই ভাববে যে তুমি যে উত্তরটা পড়েছো সেই উত্তরটা কোন কোন কোশ্চেনের সাথে যেতে পারে, এমন ভেবে কিন্তু উত্তর দেবে। দেখবে হয়তো এমন একটা কোশ্চেন রয়েছে যেটা হয়তো তুমি জানো, অথচ পড়েছো অন্য একটা কোশ্চেনের অ্যান্সার হিসেবে, তাই লিখতে পারছো না। তাই একটু চেষ্টা করবে তোমার যে উত্তরটা সেটা কোন কোন কোশ্চেনের সাথে যাচ্ছে সেইটা একটু নিজেকে বিবেচনা করে দেখতে। তো এই যে 7 নম্বরের কোশ্চেনটা, এমন টেস্ট পেপারে আমি কয়েকটা কোশ্চেন পেয়েছি যে কোশ্চেনটার অ্যান্সার কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সারের সাথেই হবে, যা সেটাই হবে, কিন্তু তবুও কোশ্চেনটা সেখানে আলাদা দেওয়া রয়েছে। চলো পরের যেটা সেটা দেখবো আমরা। 8 নম্বরে রয়েছে, স্তনদানকালে পুষ্টি উপাদানের চাহিদার বৃদ্ধির কারণ কি। এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণটাই গোটা যে তোমাদের কোশ্চেনটা থাকে তা না, আমি স্প্লিট অংশগুলোকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। এর মান কোনোটা 4 হতে পারে, কোনোটা 3 হতে পারে, কোনোটা 1ও আছে। তো সেই বুঝে এগুলো সমস্ত করে ফেলো, ভেবো না যে এতগুলো মানে অনেকগুলো, ঠিক আছে। তো পরে 9 নম্বর প্রশ্নটা রয়েছে, গর্ভাবস্থায় ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম ও লৌহের চাহিদা বৃদ্ধি পায় কেন। আর 10 নম্বর প্রশ্ন রয়েছে, মাতৃদুগ্ধের অনাক্রমজনিত সুফলগুলি উল্লেখ করো। আর 11 নম্বর, মায়ের ক্ষেত্রে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর শারীরবৃত্তীয় সুফলগুলি কি, মানে মায়ের দিক দিয়ে কী সুফল পায় তিনি আর কি।
সেকশন যে বি আমি করেছি, সেই বি সেকশনের 5 নম্বর থেকে 11 নম্বরের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এখান থেকেও তোমরা আশা করছি আরও একটা কোশ্চেন কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা তোমাদের প্রবল রয়েছে। তো ভালো করে এইগুলো একটু দেখে নিও। আর একটা প্রশ্ন এই সেকশন বির মধ্যে রয়েছে, মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে, একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা কি, এটাও দেখে নিও। ওকে, অতটাও ইম্পর্ট্যান্ট আমার মনে হয়নি, তবুও দিয়ে রেখেছি। আর যে সি নম্বর সেকশন বানিয়েছি আমরা, সেই সি নম্বর সেকশনে মাত্র 2টি প্রশ্ন দিয়েছি। ম্যারাসমাস কোয়াসিওকোর কথা দুটোর অর্থ আর এর পার্থক্য, আর কোয়াসিওকোর শব্দটি কি, অর্থ কি, আর কোয়াসিওকোর রোগের কারণ লেখো। এই দুটো মানে যে রোগ ম্যারাসমাস আর কোয়াসিওকোর, এই দুটো রোগ সম্পর্কে তোমরা একটু ভালো করে দেখে যেও। ওভারঅল কারণ এবং এর প্রতিরোধ কাদের হয়, সমস্ত জিনিসটা একটু ওভারঅল চোখ বুলিয়ে যেও। আমার মন বলছে যে কোনো একটা এর মধ্যে থেকে আসতে পারে। তো চলো, সেকশন ডি যেটা রেখেছি, সেই ডি সেকশনে আমরা মাত্র 2টি অঙ্ক রেখেছি, ম্যাথ প্রবলেম আর কি। তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, সতর্ক করে শুনে নাও আমার কথাটা, যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই তিনটে তাপন মূল্য কত, এইটা একটু তুমি ভালো করে জেনে যেও, অলরেডি জানো। সেইটার ওপর বেস করে আশা করা যায় একটা ছোটোখাটো দেখে ম্যাথ হয়তো বা দিয়ে দিতে পারে, তাই সেটা অনায়াসে করতে পারবে। এখানে যে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে, যে 480 কিলো ক্যালোরি তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন, 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন, তিনি কত গ্রাম কার্বোহাইড্রেট আর এক্সট্রা নেবেন বা নেন ওই তাপশক্তিটুকু অ্যাচিভ করার জন্য। পরের প্রশ্নটা যেটা রয়েছে, একজন ব্যক্তির দৈনিক শক্তির চাহিদা যদি 2600 কিলো ক্যালোরি, ওই ব্যক্তি দৈনিক 450 গ্রাম কার্বোহাইড্রেট, 700 গ্রাম ফ্যাট গ্রহণ করেন, তবে প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণের জন্য ওই ব্যক্তিকে দৈনিক কত গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে। বুঝতে পারছো, একই রকম। আর বিএমআই নির্ণয়ের যে আমরা সূত্র জানি, সেইখান থেকে রয়েছে যে একজন ব্যক্তির দৈনিক ওজন যদি 60 কেজি এবং উচ্চতা যদি 165 সেন্টিমিটার হয়, তবে ওই ব্যক্তির বিএমআই নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন বন্ধুরা, সহজ, চেষ্টা করো করে যেতে। যদি না করা হয়ে গিয়ে থাকে প্র্যাকটিস, এখনও সময় রয়েছে, একটু হালকা করে দেখে যাও। সারা বছর মোটামুটি পড়াশোনা করেছো, অনায়াসে করতে পারবে। চলো পরেরটা দেখে নেওয়া যাক। যে সেকশন ই রয়েছে, সেই ই সেকশানে ভেজাল কাকে বলে, পিএফএ আইন অনুযায়ী ভেজাল খাদ্যের 4টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। ভোজ্য তেল ও হলুদ গুঁড়োতে কি ভেজাল হিসেবে মেশানো হয় এবং তার শরীরে কি প্রভাব রয়েছে সেটা উল্লেখ করতে বলা হয়েছে। আর একটা প্রশ্ন রয়েছে সেকশন এই ইতেও, আমি তোমাদের জন্য মাত্র 2টি প্রশ্ন রেখেছি। পরের প্রশ্ন যেটা রয়েছে 17 নম্বরে, খাদ্য বিনিময় তালিকা কি, খাদ্যে ভেজাল দেওয়ার কারণ কি, দর্শন শ্রবণের মাধ্যমে পুষ্টি শিক্ষাদানের সুবিধাগুলি কি। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখো বন্ধুরা। আমাদের চ্যানেলে 2024-এ প্রকাশিত এবিটিএ টেস্ট পেপারের সমস্ত নিউট্রিশনের পেজগুলো সলভ করে দেওয়া রয়েছে। সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন আসবে সেখানে পেয়ে যাবে প্লেলিস্ট, সেখান থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো পরের প্রশ্ন যেটা সেকশন এফে রেখেছি, তার মধ্যে মাত্র 2টি রয়েছে আবার। মেধাধিক্য বা স্থূলতা বলতে কি বোঝাও, এই স্থূলতার জটিলতাগুলি উল্লেখ করো। একজন প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তির নমুনা তথ্য তালিকা প্রস্তুত করো। আর ওই মেধাধিক্য দিয়েই আর একটা কোয়েশ্চেন রয়েছে যে এর কারণ কি কি, আক্রান্ত ব্যক্তির তথ্য তালিকা বলা হয়েছে। একই কোয়েশ্চেন ওপরে যেটা রয়েছে 16-18-তে, সেটাই 19-এর শেষ অংশটা, ওটা একই সেম। এই দুটো একটু ভালো করে দেখে যেও। আশা করছি এগুলো সবই তোমাদের দেখা হয়েই গেছে, তবু এক্সাম দিতে যাওয়ার আগে একটু চোখ বুলিয়ে নিও। আর জি সেকশন যেটা রেখেছি সেইখানে দেখো কয়েকটা প্রশ্ন রয়েছে আরও। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো, ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো, মাছ সংরক্ষণের স্মোকিং পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এলটিএইচ বলতে কি বোঝো, এটা একটা শর্ট কোশ্চেন তোমাদের টেস্ট পেপারে রয়েছে, সেখান থেকে আমি ভাবলাম দিয়ে দেওয়া যাক। তো যদি জানো কমেন্ট সেকশনে জানাও এলটিএইচ বলতে কি বোঝো। খাদ্য পচনের যে কোনো 2টি কারণ উল্লেখ করো। 20 আর 21 হয়ে গেল সেকশন জিতে। এবার এইচে আগেও বলেছি আবার বলছি বন্ধুরা, এরকম করে কিন্তু এক্সামে কোশ্চেন আসবে না। জি এইচ এরকম কোনো সেকশন হয় না, সেখানে একসাথে দেয়া থাকে অথবা থাকে একটার সাথে আর একটা। তবু আমি তোমাদের সুবিধার জন্য
যাতে কনফিডেন্স লেভেলটা গ্রো করে যে আমি হ্যাঁ এই সেকশন কটা পড়ে ফেলেছি, আশা রাখছি আমি 2 বা 3টে কমন পেয়ে যাব। যাদের পড়াশোনাটা কোনো কারণবশত হয়ে ওঠেনি, এখন শেষ মুহূর্তে মেকআপ দেওয়ার একটা চেষ্টা চলছে, তাদের জন্য বলছি। আর যারা অলরেডি পড়াশোনা করেছো ভালো করে, তারা তো সমস্তগুলোই আশা করি পেরেই যাবে। তো 22 নম্বরে যে প্রশ্নটা একটাই রেখেছি, এটা যে এ ডিজিজ ডিউ টু হ্যারি ওয়ারি অ্যান্ড ক্যারি, এইখানে কোন রোগের কথা বলা হয়েছে, এই রোগের কারণগুলি কী কী, এই রোগে আক্রান্ত রোগীর পথ্য দ্বারা কীভাবে চিকিৎসা করা হয়। ভালো করে এই প্রশ্নটা পড়ো, আমার মন বলছে আসতে পারে এই প্রশ্নটা, সম্ভাবনা রয়েছে বেশ। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নিউট্রিশনের আর একটা এমসিকিউ এসিকিউ এর সাজেশান 1-2 দিনের মধ্যে আমরা প্রোভাইড করতে চলেছি। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে এই চ্যানেলের সদস্য হয়ে থাকো। পরের প্রশ্ন যে সেকশন জি বানিয়েছি আমরা, সেখানে রয়েছে ডায়াবেটিস রোগের কারণ। এখানে আমরা কতগুলো রোগ নিয়ে আলোচনা করেছি, সেই রোগগুলো সবগুলোই একটু দেখে যাওয়ার চেষ্টা করো। ডায়াবেটিস রোগের কারণ, লক্ষণগুলি, আর একজন ডায়াবেটিস রোগীর কী ধরনের তথ্য তালিকা হওয়া উচিত সেটা। 24 নম্বরে রয়েছে কোন রোগ প্রতিরোধের জন্য বিদ্যালয়ে আইএফএ ট্যাবলেট প্রদান করা হচ্ছে। এই রোগের কমপক্ষে 2টি কারণ উল্লেখ করতে বলা হয়েছে, আর এই রোগ প্রতিরোধে সরকার যে সকল কর্মসূচি গ্রহণ করেছে তা সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে। খুব ভালো প্রশ্ন বন্ধুরা, আমার কেন জানি না মন বলছে 24 নম্বর প্রশ্নটা ভালো, খুব একটু দেখে যেও। পরের প্রশ্ন যেটা 25 নম্বরে রয়েছে, যক্ষ্মা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম। এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে, আর এই রোগের লক্ষণ, নিয়ন্ত্রণ এবং মোট ক্যালোরি ও প্রোটিনের পরিমাণ উল্লেখ করে দৈনিক খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করতে হবে এই রোগীর জন্য। এই প্রশ্নটাও খুব ভালো। পরে গলগণ্ড রোগের লক্ষণগুলি লেখো, এই রোগের কারণ, এই রোগ প্রতিরোধমূলক কর্মসূচি আলোচনা করো। আর 27 নম্বরে যেটা রয়েছে, কোষ্ঠকাঠিন্য কয় প্রকার ও কী কী। সিরোসিস অব লিভার বলতে কি বোঝো, সিরোসিসে আক্রান্ত ব্যক্তির পথ্য তৈরির মূলনীতি লেখো। এই হলো এই যে রোগ সংক্রান্ত সেকশনটা রয়েছে জিতে, ডায়াবেটিস, আর এখানে রক্তাল্পতা, আর রয়েছে যক্ষা, আর গলগণ্ড, আর কোষ্ঠকাঠিন্য। তাহলে মোট কটা দাঁড়ালো? 1 2 3 4 5, 5টা রোগ রয়েছে। তার মধ্যে ওপরের দিকের তিনটেই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডায়াবেটিস, আইএফএ আর কি ট্যাবলেট অর্থাৎ রক্তাল্পতা, আর যক্ষা। পরের যে প্রশ্নগুলো পড়তে বারণ করছি না, 26 27, সেগুলোও দেখে যাবে যেহেতু রেখেছি সাজেশানে। পরের প্রশ্ন রয়েছে যে সেকশন বানিয়েছি আমরা সেখানে পুষ্টি শিক্ষার উদ্দেশ্য। এখানে মূলত বন্ধুরা আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি সেগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা, ঠিক আছে, হু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, সংক্ষিপ্ত টিকা লেখো, সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ ICDS, আর বালুয়ারি পুষ্টি প্রকল্প, এইগুলো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। তোমাদের যে কোশ্চেন নাম্বার রয়েছে সেটা কিন্তু স্প্লিট আকারে থাকবে, এখানে দুটো যেহেতু যদি থাকে, যে বড় কোশ্চেনে যে নাম্বার থাকে সেটা স্প্লিট হয়ে যাবে দুটোর মধ্যে। পরের প্রশ্ন রয়েছে NNAPP প্রকল্পটি সম্পূর্ণ নাম, আর পুষ্টির অভাব নিয়ন্ত্রণে কর্মসূচিটির ভূমিকা, এই কর্মসূচিটি যেটা এটার ভূমিকা আলোচনা করো। আর ইউনিসেফ, হু, NNMB এর সম্পূর্ণ নাম লেখো। আর ICMR আর NIN এই সংস্থা দুটোর কী ধরনের সংস্থা, এদের মধ্যে যে কোনো একটি সংস্থার কাজ সম্পর্কে লেখো। তোমরা একটি করবে না, দুটোই ভালো করে যাবে। তো এই বন্ধুরা তোমাদের সামনে আমি 31টি প্রশ্ন উপস্থাপন করলাম। আশা করছি প্রশ্নগুলো অনেকেরই হয়ে গেছে, বেশিরভাগেরই হয়তো প্র্যাকটিস করা হয়ে গেছে। শুধু আরেকবার করে চোখ বুলিয়ে যাও, পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই সাজেশানটা কমপ্লিট করে যেও। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর আমি আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আর একটা SAQ বা MCQ এই ধরনের প্রশ্নমান 1-এর যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের আর একটা PDF তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করে দেব। এটা পরীক্ষার 1-2 দিন আগে তোমাদের যাতে কাজে লেগে যায়। তো চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মনোযোগ সহকারে প্রশ্নের উত্তরগুলো সমস্ত দেখে নাও, আর পরীক্ষা অবশ্যই ভালো করে দিও। আবার দেখা হচ্ছে আগামীতে। টাটা, ভালো থেকো।